কাজের চাপ আমরা বলবো যে আমাদের এখানে হসপিটালটা কীরকম, আমাদের যতটা বেড ততটা আমরা রুগী রাখি। কাজে আমাদের রুগী, হামের রুগী যেগুলো ভর্তি হচ্ছে সেগুলো কিন্তু অন্য রুগীকে রিপ্লেস করতেছে। কাজে আমাদের চাপের কাজ মানে কাজের চাপ বাড়ে নাই, কিন্তু রুগীটা ওই আইসোলেটেড হামকে আমাদের মোকাবেলা করতে হচ্ছে। আর আউটডোরে কিন্তু আমাদের রুগী ওই বেশি হয়েছে। হাম সবসময়ই একটা, যতগুলো ভাইরাল ডিজিজ আছে বিশেষ করে যেগুলো হচ্ছে প্রতিরোধ ক্ষমতার উপরে হামলা করে। এর আগে আমরা দেখছি যেমন কোভিড, ঠিক একই রকমভাবে হামটা কিন্তু আমাদের দমন মেরেছিল। এটা হচ্ছে এমন একটা ভাইরাস যেটা প্রথমেই রোগ প্রতিরোধ ক্ষমতার উপরে আঘাত হানে। তো এই মৃত্যুর কারণ কিন্তু একটাই, যে ভাইরাসজনিত কিছু কিছু কমপ্লিকেশান হওয়া ফুসফুসে, ব্রেনে, এরকম জায়গাতে। আর একটা হচ্ছে যে এই ভাইরাস ইনফেকশান যে ইমিউনিটি কমায় দিল, পাশাপাশি ব্যাকটেরিয়াগুলো দেহের মধ্যে ঢুকে মানে মারাত্মক আকারে নিউমোনিয়া তৈরি করে এবং সেপ্টিসিমিয়া হয়ে যায়। আলটিমেটলি কিন্তু এই জন্যই হচ্ছে হামের রোগীগুলো মারা যায়। হামের রোগীর মেইনলি মারার কারণ কিন্তু ইমিউন ডেফিসিয়েন্সি হয়ে সেকেন্ডারি ইনফেকশন হয়ে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে। এবং ওর হচ্ছে নিজস্ব যে ইয়াটা, সেটা কিন্তু ডাইরেক্ট যে মেরে ফেলতেছে কিন্তু তা না। যদিও এনকেফ্যালাইটিস হলে কোনো সংখ্যক মরে, কিন্তু মেন কারণটাই কিন্তু হয়ে যাচ্ছে যে সেকেন্ডারি ইনফেকশন হয়ে। পরামর্শ এই যে হাম যখন হয়ে যাবে তখন প্যানিক হওয়ার দরকার নেই। অনেক বড় অসুখ, মরে যাবে এরকম চিন্তাভাবনা করে যেভাবে মিডিয়াতে প্রচার হচ্ছে এরকম না করে মানে একেবারে ধীর স্থিরভাবে বাচ্চাটাকে ওয়েল ভেন্টিলেটেড মানে ভালো জায়গাতে রাখা। এমনি গ্রাম শহরের তুলনায় কিন্তু গ্রামের আবহাওয়া এমনিতেই ভালো, সেখানে রাখা এবং তাকে পুষ্টিকর খাবারগুলো গ্রামে যেগুলো আছে এগুলোতেই কিন্তু পুষ্টিকর খাবারগুলো, সেই খাবারগুলো তাকে দেওয়া, পানি বেশি খাওয়ানো। শ্বাসকষ্ট যদি হয় এবং চোখ যদি ওঠে, বাচ্চা যদি বেশি অসুস্থ মনে হয়, তাহলে সঙ্গে সঙ্গে একজন নিকটস্থ হসপিটালে নিয়ে যাওয়া। আমাদের উপজেলা লেভেল থেকে শুরু করে সব জায়গাতে ডাক্তার আছে এবং শিশু ডাক্তার আছে, কিন্তু সেখানে নিয়ে গেলেই চিকিৎসাটা পাবে। এবং এখানে যদি যায় তাহলে ওর গভীরতা বুঝে যে কেমন রেসপিরেটরি ইনভলভমেন্ট হয়েছে কিনা, সেকেন্ডারি ইনফেকশন হলো কিনা, বাচ্চাটার জ্বর কীরকম এবং কীরকমভাবে প্রেজেন্ট করতেছে, এগুলো দেখেই বোঝা যায়। আমাদের এখানে কিন্তু আমরা আহামরি কিছু করতেছি না। বাচ্চাটা যখন রেসপিরেটরি সাপোর্ট লাগে, জাস্ট অক্সিজেন দেওয়া হয়, যে অক্সিজেন লাগে কিনা এটা আমরা নির্ধারণ করি। এবং অক্সিজেনের যদি বেশি লাগে তখন এক ধরনের সাপোর্ট হয়ে যায়, যেমন পিআইসিউ প্রয়োজন পড়ে। তাছাড়া কিন্তু ওয়ার্ডে রেখে আমরা চিকিৎসা করতেছি। আর ওর ইনফেকশন হয়ে গেলে আমাদের একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা একটা করতে হয়। সেগুলো আমরা কিছু পরীক্ষা করে আমরা নির্ধারণ করি। আর স্বাভাবিক যেগুলো হাম আমাদের আউটডোরে যেগুলো দেখতেছি, এগুলো কিন্তু আমরা ভর্তি করতেছি না, প্রতিদিনই আমরা দেখতেছি। তাহলে দেখা যাচ্ছে যে গ্রাম লেভেলে হলেও কিন্তু এই জিনিসটাই হয়ে গেলে প্যানিক খাওয়ার দরকার নাই। প্রথম দিকে যদি বাচ্চা খাওয়া দাওয়া ঠিক থাকে, তাহলে তাকে পুষ্টিকর খাবারগুলো দেওয়া, ভিটামিন এ রিচ খাবারগুলো, যেগুলো যেমন ধরুন মিষ্টি কুমড়া, তারপর এই যে ফলের মধ্যে কিন্তু পেঁপে খাবার দেওয়া, এগুলো গ্রামে পাওয়া যায়। এগুলো যদি দেয় তাহলে বাচ্চা দেখা যায় যে আমরা যেগুলো ঔষধের মাধ্যমে সরবরাহ করি ভিটামিনে, ওগুলোতে পেয়ে যায়। আমরা আবার কেউ কেউ করতেছি কি যে হামার আগে কিন্তু ভিটামিনে বিক্রি শুরু হয়ে গেছে, এরকম করা ঠিক না। অসুখটা হলে শুধু লাগে, তাছাড়া কিন্তু প্রয়োজন হয় না। তার পরবর্তী সময় অ্যান্টিবায়োটিক লাগবে কিনা এটার জন্য ডাক্তারের কাছে যাওয়া উচিত, এবং ওর জন্য যে অক্সিজেনের প্রয়োজন হচ্ছে কিনা এই জন্য যাওয়া উচিত। তাহলে বাচ্চাটা যদি নিতে পারে এবং শ্বাস প্রশ্বাস যদি বেশি নেয়, তাহলে দয়া করে হসপিটালে নেবে এবং ধৈর্য সহকারে চিকিৎসাটা নেবে। তাহলে আমার মনে হয় গ্রামের সব বাচ্চা চিকিৎসা পাবে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আপনারাও এটা করবেন, যে প্যানিক ছড়ায় কিন্তু লাভ নেই। আমাদের এটা সবাই মিলে সম্মিলিতভাবে এটাকে মোকাবেলা করা হবে। দেখেন কোভিড কত বড় ছিল, সেটা আমরা মোকাবেলা করছি না। আর এটা তো টিকা দেওয়া আছে, হয়তো বা কিছু সংখ্যক একটু কম বেশি হয়েছে। এটা নিয়ে কিন্তু আমরা অনেক বড় বিপদ হবে, এইভাবে আমরা যেন প্রচার না করি। এটা সবাই ধৈর্য ধরে হাম হলে হসপিটালে নিয়ে আসি, অথবা যেটা বাড়িতে যদি রেখে চিকিৎসা করা যায়, আমি বললাম সেভাবে বাড়িতে রেখে চিকিৎসা করা যাবে। এখানে আমরা হামের রুগী তো একেবারে লং টাইম রাখতে পারি না। আমরা যখন বুঝি যে এই বাচ্চাটা সেফ হয়েছে, তাহলে আমরা বাসায় ছেড়ে দিচ্ছি এবং বলতেছি আপনি আউটডোরে এসে চিকিৎসা নিয়ে যান। তাহলে এই পদ্ধতিতে যদি আমরা করি, হসপিটাল এবং বাড়ি সবাই মিলে, এবং কেউ যদি দেখা যায় প্যানিক তৈরি করে এটাকে যেন আমরা অন্য খাতে যেন না নিই, আমরা সবাই ধৈর্য মিলে মোকাবিলা করি, আমার মনে হয় এটা বেশি দূরে আগাবে না।
এবং গভর্নমেন্টও তো হচ্ছে দ্রুত গতিতে ভ্যাকসিন দেওয়া এটা নেওয়ার ব্যাপারে দেখেন অলরেডি কিন্তু স্টেপ নিছে। কাজে আমরা মনে হয় অল্প সময়ের মধ্যে আমরা কোভিডের মতো হয়ে গেলে 3 বছর থাকালে 2 বছর থাকালো এটা মনে করার কিছু নাই, কারণ আমাদের কিন্তু অলরেডি ভ্যাকসিনেটেড লোকই কিন্তু বেশি। আর একটা মজার হচ্ছে যার 2টা ভ্যাকসিন দেওয়া আছে তাদের কিন্তু হচ্ছে না। আর একটা প্রশ্ন আপনি জিজ্ঞেস করছিলেন যে বৃদ্ধ বয়সে এটা তো দু একটা আগেও ছিল। আগে যেগুলো ক্যান্সারের রুগী, ক্রনিক রেনাল ডিজিজের রুগী, এগুলো ইমিউন ডেফিসিয়েন্সি হলে সবসময় বলা হয়েছে যে কোনো মতে হামের রুগী যদি আগেও কিন্তু হাম হতো, কিন্তু এইভাবে হাম হতো না। এখন যে স্প্রেডিং হয়ে রুগী মরে যাচ্ছে এরকম হতো না। আগেও আমরা হামের রুগী পাইছি এবং আমরা বারবার বলছি যে হচ্ছে 9 মাসে যে সিলিং করা আছে তার আগের যে রুগীগুলো দেখা যায় যে 7 মাসে হয়তো হয়, কিন্তু এটা যেহেতু একটা সেট করা ইন্টারন্যাশনালি যে 9 মাসে আমরা টিকা দেব, তো অনেক ফিজিশিয়ান কিন্তু বলছে যে না আমার দেশে খেলে না, বাংলাদেশে না, অন্য দেশেও যে এটা 7 মাসে করলে কাভারেজটা ভালো হবে, এটা এখন কিন্তু চিন্তা করা হচ্ছে। এবং আমি দেখলাম যে কোনো কোনো দেশে বলছে না 6 মাস থেকেই দেওয়া হোক, এটাও কিন্তু জাস্টিফাই। তাহলে এইরকম যদি চিন্তাভাবনা হয় এবং সামগ্রিক চিন্তাভাবনা যদি এটা বৈশ্বিক সব মিলে যদি চিন্তাভাবনা হয়, তাহলে কিন্তু আমার মনে হয় আবার পূর্বের মতো কন্ট্রোলে চলে আসবে। দেখেন যে এটা কিন্তু শুধু বাংলাদেশের সমস্যা নয়, কিন্তু বেশ কয়েকটা দেশের কিন্তু সমস্যা এখন। এই আজকে সকালে আমি দেখলাম আমেরিকাতেও বেশ কয়েকটা এইভাবে পাইছে, কিন্তু এইভাবে মহামারী আকার আমাদের দেশে একটু হয়েছে, অন্য দেশেও কিন্তু অলরেডি হামের বেশ কয়েকটা দেশে এরকমভাবে আমি সংখ্যা দেখলাম। কাজে আমাদেরকে এখন হচ্ছে মানে টিকাটা সঠিক নিয়মে যেটা দেওয়া হচ্ছিল ওটা তো 2টার সংখ্যা ঠিকই আছে, আমরা আগায় নিয়ে আসবো কিনা একটু, এটা যদি হয় তাহলে দেখবেন যে এটা খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে।